আমন্ত্রণ জার্নাল ডায়লগে আপনাদের সাথে আছি আমি আলিমরান। আজকে কথা বলবো বাজেট নিয়ে, আগামী 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব স্নেহাশিস বড়ুয়া, ডিরেক্টর এসএমসি অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেড। জনাব স্নেহাশিস বড়ুয়া, আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্নেহাশিস বড়ুয়া, আমরা দেখছি যে আগের অর্থ বছরের চেয়ে 2025-26 অর্থ বছরের যে বাজেট, সেটি কিন্তু প্রায় 7,000 কোটি টাকা কমছে। প্রতি বছর বাজেট বাড়ে, কিন্তু এবার কমছে কেন? কি মনে হচ্ছে আপনার? এখানে দেখুন, বাজেটের তো আসলে যে আপনি ওভারঅল যে সাইজ আছে, এটা দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট আর একটা হচ্ছে অপারেটিং বাজেট। তো আপনি নিশ্চয়ই দেখবেন যে সরকারের লক্ষ্য হচ্ছে যে ডেভেলপমেন্ট বাজেট যেটা আছে ওটার আকারটা কমিয়ে দেওয়া। কারণ আমরা জানি যে আমাদের অনেকগুলো মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, এছাড়াও আরও অন্য অনেক প্রজেক্টস আছে, যে প্রজেক্টগুলো হয়তো এই অল্প সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য নাও হতে পারে, জনগুরুত্বপূর্ণ সম্পন্ন নাও হতে পারে। তো স্বাভাবিক, যদি আমার কোনো একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমানোর উদ্দেশ্য থাকে, তো বাজেটের আকার তো কমতেই পারে। তো আমার দেখা মতে শুধু এবার না, অতীতেও যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখনও কিন্তু আপনার বাজেটের আকারটা কমানো হয়েছিল। জি, আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব আয় আগের থেকে অনেকটা কমে গেছে, এবং এর দায় কি অন্তর্বর্তী সরকারের উপর চাপছে কোনোভাবে? এটা খুবই বাস্তবিক একটা কথাবার্তা। কারণ আপনি যখনই দেখবেন যে গত বছর যেভাবে কালেকশনস হয়েছে, সে অনুযায়ী যদি কালেকশনস যদি না হয়ে থাকে, তাহলে স্বাভাবিক যে সরকার দায়িত্বে আছেন তার উপরেই তো এটা বর্তাবে। কিন্তু আমাদেরকে তো আসলে বাস্তবতাটাও বিবেচনা করতে হবে। যে যে গণ অভ্যুত্থান আপনি দেখেছেন যে জুলাই অগাস্টে হয়েছে, এটা তো আমাদের এই প্রজন্মের জন্য তো আসলে এটা একটা নতুন, আমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখিনি। তো যার ফলে যেটা হয়েছে, প্রায় 1.5 মাস আপনার কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি খুবই স্লো ডাউন ছিল, অনেক আনরেস্ট ছিল, আনসার্টেনিটি ছিল। তারপর ধরেন এই 1.5 মাসের ধাক্কাটা ব্যবসাকে স্বাভাবিক করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটাও কিন্তু সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত তৈরি হতে পারেনি। সো তার ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু কি আপনার স্লো হয়ে গিয়েছিল, যেটা এখনো আছে চলমান প্রক্রিয়া হিসেবে। তাছাড়াও দেখেন যে এবার অন্তর্বর্তীকালীন সরকার যখন রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছেন, তখন আপনার বিভিন্ন নিত্যপণ্য, বিশেষ করে আপনি যদি বলেন চিনি, তেল, হ্যাঁ, খেজুর, এরকম যে সমস্ত নিত্যপণ্য যেগুলো লাগে, এগুলোর দামকে সহনীয় পর্যায়ে রাখার জন্য কাস্টমস ডিউটিতে, বিশেষ করে ইম্পোর্ট ডিউটিতে অনেক ছাড় দেওয়া হয়েছে। ইম্পোর্ট ডিউটি, ভিএটিতে অনেক ছাড়। সো এই ছাড়ের কারণে অনেক রাজস্ব আহরণ কিন্তু ন্যাচারালি কমে গেছে। আর ধরেন গত 3 সপ্তাহে ধরে তো এনবিআর একটা আনরেস্ট চলছেই। সো সবগুলো মিলে আসলে স্বাভাবিক কালেকশনস তো আমরা দেখলাম লাস্ট এপ্রিল পর্যন্ত প্রায় 71,000 কোটি টাকা টার্গেট থেকে কম আহরণ হয়েছে। জি, আমরা দেখছি সরকার একদিকে চাচ্ছে যে মূল্যস্ফীতি তারা রোধ করার চেষ্টা করছেন, পাশাপাশি ওনারা আবার 15% একটি মূল্য সংযোজন কর নির্ধারণ করতে যাচ্ছেন। তো এই যে বাড়তি একটা করের বোঝা, সেটি কি মূল্যস্ফীতিটাকে কোনোভাবে যে টেনে ধরার সরকার চেষ্টা করছে, সেটা একটা বাধা হয়ে দাঁড়াবে না? দেখুন, আমি একজন অর্থনীতিবিদ নই, আমি তো একজন অ্যাকাউন্টেন্ট। তো আমরা হিসেবটা এভাবেই দেখি যে গত বছর আমি হয়তো 80 টাকা করে চাল নিয়েছিলাম, এবছর চাল কিনতে গিয়ে আমাকে 95 টাকার নিচে আমি পাচ্ছি না। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন 95 অ্যান্ড 80, 15 টাকা আমার বেড়ে যাচ্ছে 80 টাকায়। আমি খাওয়া কিনতে গেলে কিন্তু এভাবেই দেখছি মূল্যস্ফীতিটা। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে আসলে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে, সরকার এখানে অনেক টাকার ভ্যাটের অব্যাহতি দিয়ে রেখেছে, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যগুলো আছে। সো এইগুলো ভ্যাটের কারণে যে দাম বাড়বে 15%-এর কারণে তা না, কারণ যেটা অব্যাহতি প্রাপ্ত সেখানে 5% হোক বা 15% হোক, তাতে তো আসলে খুব বেশি পরিবর্তন হয় না। আর যে এসেনশিয়াল গুডসগুলোর উপর ভ্যাট আছে 15%, বিশেষ করে আপনার সয়াবিন তেল বা অন্য জায়গাগুলোতে, সেখানে কিন্তু আপনার অলরেডি সরকার এসআরও দিয়ে কিন্তু কমিয়ে রেখেছে। তাহলে দেখেন, ইনফ্লেশন নিয়ে আসলে আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, কারণ আমরা সবাই তো ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে বিশ্বাস করি। শ্রীলঙ্কায় যখন এইভাবে গভর্নমেন্ট ফল হলো 2022-23-এর দিকে, যদি আপনার স্ট্যাটিস্টিক্সটা মাথায় থাকে, 2022-এর দিকে আমার জানা মতে তাদের ইনফ্লেশনটা প্রায় 45-46% হয়ে গেছিল। তারপর যখন তাদের নতুন গভর্নমেন্ট টেক ওভার করে, তখন তারা ইনফ্লেশনটা 8 মাসের মধ্যে 4.5-5%-এর মধ্যে নামিয়ে আনে। তার কোথায় 45% থেকে 4-5%-এ নামিয়ে আনা 8 মাসের এফোর্টে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা ইকোনমি কিন্তু একরকম নয়, একইভাবে চলে না। শ্রীলঙ্কান ইকোনমির সাথে বাংলাদেশের ইকোনমি কখনোই কম্পারেবল না। কিন্তু যে জায়গায় আসলে সবাই যেটা বিশ্বাস করে যে আইনের সুশাসন, আইনের সুশাসন বা গভর্নেন্স যদি থাকে, তাহলে যত বাধাই থাকে সেটা কিন্তু কি করা যায়, অতিক্রম করা যায়। তো আমাদের দেশে দেখেন যে আমরা দেখছি যে এই লাস্ট মান্থেরও যে স্ট্যাটিস্টিক্স বললো, প্রায় 9%-এর উপরে আপনার ইনফ্লেশন আছে।
যেটা 10% থেকে কম, কিন্তু গত 1.5 বছর ধরে আপনি যদি হিসাব করে দেখেন দেখবেন এটা 10%-এর উপরেই ছিল, 11-12তেও মোটামুটি চলে গিয়েছিল আর কি, মানে যেটা আমাদের বিবিএস এর যে স্ট্যাটিস্টিক্স। তাহলে এই ইনফ্লেশন কমানোর জন্য যে ইনিশিয়েটিভগুলো দরকার সেগুলো দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মনিটারি পলিসি দিয়ে টাইটেনিং করার চেষ্টা হয়েছিল, মানে আপনার বেস রেট বাড়িয়ে দিয়ে, মানে যাতে আপনার ফান্ডটা কস্টলি হয়ে যায়, এবং শেষ পর্যন্ত দেখেন ট্রেজারি বিল বন্ড যেগুলো আছে এগুলো রেটও কিন্তু 12%-এর মতো চলে গেছে, মানে বেস রেট বাড়ানোর কারণে। তার মানে দেখেন মানুষের কাছে কিন্তু ফান্ডটা তুলে নিয়েছে, মানে মানি সাপ্লাইটাকে কিন্তু স্কুইজ করার চেষ্টা করেছে, যেটা হয়তো মানে পূর্ববর্তীকালীন সরকারের আরো আগে নেওয়া দরকার ছিল, ওনারা এই সেটা শুরু করেছেন। আবার আমরা আগে দেখতাম যে মনিটারি পলিসিতে যদি টাইটনিং নেয়, ফিসক্যাল পলিসিতে তখন কিন্তু রিল্যাক্স থাকতো না, তখন দেখা যেত যে না আসলে এই জিনিসপত্রগুলোর দামগুলো বাড়ার যে কারণ, যে ধরেন আন্তর্জাতিক লেভেলে দাম যদি বেড়ে যায়, আপনার যদি ডিউটি রেট যদি বেড়ে যায়, তখন কিন্তু আলটিমেটলি যিনি ইম্পোর্ট করছেন তার কাছে কিন্তু আমদানি মূল্য বেড়ে যায়। তো আমরা আগে দেখতাম যে হয়তো দুইটা অর্গান, মানে আপনার মনিটারি এবং ফিসক্যাল ডিস্টিংক্ট ওয়েতে চলাফেরা করতো, মানে আপনার ইউনিফর্মিটি তাদের মধ্যে ছিল না, কোঅর্ডিনেশন ছিল না। এবার দেখবেন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছিল সেগুলোতে মনিটারি পলিসিরও কিন্তু একটা ইনভলভমেন্ট ছিল, এই যে আপনার ডিউটি রেট রিডাকশনস, এগুলো কিন্তু একটা বড় ধরনের এফেক্ট ছিল। তো এটা হচ্ছে দুইটা কোর পার্ট পলিসি দিয়ে। আর যে জিনিসটা আমাদের হাতে নাই সেটা হচ্ছে নেচারের হাতে, যে ধরেন বাংলাদেশে কি পরিমাণ দ্রব্য উৎপাদন হওয়া দরকার, মানে কনজামশনের জন্য, মানে যতটুকু আমার কনজিউম করতে হবে। ধরেন চাল যদি আপনার 20 লাখ মেট্রিক টন লাগে, তাহলে হয়তো উৎপাদন হলো 15 লাখ মেট্রিক টন, তাহলে আমাকে আরো 5 লাখ মেট্রিক টন কি আমদানি করতে হবে, যদি আমি যদি ডিমান্ড এন্ড সাপ্লাই বুঝি। তাহলে যদি আলু যদি আপনি হিসাব করেন এরকম নিত্য প্রয়োজনীয়, বা ডিম যদি চিন্তা করেন, বা তেল যদি চিন্তা করেন, তাহলে আমার বেসিক কমোডিটিগুলো কি কতটুকু আমরা উৎপাদন করি আর কতটুকু আমাদের চাহিদা আছে। তাহলে আমরা যদি ডিমান্ড এবং সাপ্লাই এই জিনিসটাকে যদি চিন্তা করতে যাই, এগুলো কার হাতে আছে? এটা কিন্তু টেকনিক্যালি গিয়ে মনিটারি পলিসি বা ফিসক্যাল পলিসির হাতে নাই, এটা আছে বাজার ব্যবস্থাপনার উপর দিয়ে। তা আমাদের আসলে মানে যেটা শ্রীলঙ্কার উদাহরণ আবার আসছি আমরা, যে ওরা যদি 8 মাসে যদি মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং মার্কেট মনিটরিং এর মাধ্যমে ডেভেলপমেন্ট আনতে পারে, তাহলে আমরা কেন এখনো পর্যন্ত এই ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের কত 8 মাস বা 9 মাস চলে গেছে, চেষ্টা করছেন, আমি বলবো না যে তারা চেষ্টা করছেন না। তো বাজার ব্যবস্থাপনার উপর আমাদের উন্নতি কি হয়েছে? মানে আমরা মার্কেট মনিটরিংটা যেটা আছে, যে আমাদের উৎপাদন হচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম এত বাড়বে কেন? এটা তো নাগালের মধ্যে থাকার কথা। তো তার মানে কিছু হয়তো অলিগোপলি বা যারা এই বাজার নিয়ন্ত্রণ করেন তাদের ক্ষমতাটা হয়তো আমরা এখনো পর্যন্ত ছেদ করতে পারছি না, বা আমরা তাদেরকে এখনো জবাবদিহিতার মধ্যে আনতে পারছি না। সো যদি আনতে না পারি, আমরা যদি উৎপাদনও করে থাকি, দিনের শেষে গিয়ে সেটার ফসলটা সাধারণ জনগণের হাতে পৌঁছাবে না। সো এই জন্য আসলে দরকার একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, যেখানে ফিসক্যাল, মনিটরি এবং মার্কেট ম্যানেজমেন্ট এই অর্গানগুলো একসাথে কাজ করলে মনে হচ্ছে হয়তো ইনফ্লেশনটা কন্ট্রোলে আসতে পারে, এবং সাধারণ জনগণ যাদের আসলে নাবিশ্বাস উঠে যাচ্ছে এই ইনফ্লেশনের কারণে, তারাও আমার মনে হয় কি এই বাজেট থেকে হয়তো কিছু সুফল পেতে পারে আর কি। আচ্ছা জনাব বড়ুয়া, আমরা দেখছি যে বাংলাদেশের কর জিডিপির যে অনুপাত সেটি কিন্তু ধারাবাহিকভাবে 10-এর নিচে থাকছে, আসলে এটা বাড়বে কবে? আসলে এইটা নিয়ে আমরা সব জায়গায় সর্বত্র কথা বলি, এই ট্যাক্স টু জিডিপি রেশিও। তো স্বাভাবিক আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যেটা বুঝলাম, যে আমাদের আগে যে নাম্বারগুলো, জিডিপির নাম্বারগুলো ছিল, এগুলো তো আসলে একটু হয়তো বা স্বচ্ছ নাম্বার ছিল না বলে সবাই বলছেন। তো তার মানে জিডিপির নাম্বার যদি ইনফ্লেটেড থাকে, তো আপনি যদি আসলে ওই নাম্বার দিয়ে ভাগ করেন, মানে ট্যাক্সকে দিয়ে, মানে যদি জিডিপি দিয়ে ভাগ করেন, স্বাভাবিক রেশিও তো কম হবেই, মানে রেশিও নাম্বার কমবেই। তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আবার যদি আপনি দেখেন যে আমাদের অনেকগুলো নিত্য পণ্যের উপরে বা অনেকগুলো এসেনশিয়াল গুডস, ধরেন বিদ্যুৎ, আপনি যদি একটু চিন্তা করেন যে এখানে অনেক বেশি পরিমাণে আপনাকে সাবসিডি সরকারকে দিতে হয়, অনেকগুলো কর ছাড় সরকারকে দিতে হয়, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরও কিন্তু অনেক ছাড় দিতে হয়। এগুলোকে মানে আইনের ভাষায় বলা হয় ট্যাক্স এক্সপেন্ডিচার, সেটা ইনকাম ট্যাক্সে হতে পারে, ভিএটিতে মানে মূসকে হতে পারে, কাস্টম ডিউটিতে হতে পারে। যে পরিমাণ ছাড় দেওয়া হয়েছে সেই ছাড়গুলো যদি না দিত, তাহলে ধরেন আরও 7% বা 8% ট্যাক্স কালেক্ট হতো। তাহলে যদি এখানে 8% থাকে আর ছাড়গুলো সহযোগ করেন, তাহলে এটা কিন্তু অনেক বেশি কিন্তু কি ট্যাক্স কালেক্ট হতো। কিন্তু আমাদের মূল সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। আমি বলবো না যে আপনি ছাড়টা কমিয়ে দেন, এই ছাড়টা দিতে হবে দেশের জনগণের জন্য। কারণ আমরা যদি এখন ওই ফেয়ার প্রাইসিং করতে গিয়ে যদি ছাড়টা না দিয়ে যদি বেড়ে দিই, মানে ফেয়ার প্রাইসিংয়ে চলে আসি, আলটিমেটলি গিয়ে এটার ভার কিন্তু একজন রিক্সা পোলার থেকে শুরু করে সবাইকেই বহন করতে হবে। তাহলে কোন জায়গায় ছাড় দিতে হবে সেই স্ট্র্যাটেজি বা ট্যাক্স এক্সামশন স্ট্র্যাটেজি সরকারের দরকার। অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি কিছু স্ট্র্যাটেজি ডিক্লেয়ার করেছেন, এখন দেখা যাক সেটা কীভাবে বাস্তবায়ন হয়। কিন্তু আমাদের মূল সমস্যা হয়ে গেছে, যিনি কর যোগ্য তাকে আমি কর জালে আনতে পারছি কিনা, এটা হচ্ছে মৌলিক সমস্যা। ধরেন আমরা যখন
কোনো দ্রব্য কিনতে যাই, ধরেন একটা আপনি পানির বোতল কিনবেন 15 টাকা বা 20 টাকা, এই 15 বা 20 টাকার মধ্যে কিন্তু ভ্যাট আছে, আমরা ভ্যাট দিচ্ছি। মানে সাধারণ জনগণ যখন একটা বিস্কিট খেতে যাচ্ছে, এই বিস্কিটের মধ্যে ভ্যাট আছে। মানে আপনি যখন বিস্কিট কিনছেন, একটা চিপস কিনতেছেন, চিপসের মধ্যে ভ্যাট আছে। তাহলে এই যে ভ্যাটটা আছে আমরা দিচ্ছি পণ্যের দাম পরিশোধ করার সময়, এই টাকাটা সরকারি কোষাগারে যাচ্ছে কিনা। এখন যদি ওই টাকা সরকারি কোষাগারে না যায়, মানে ওই যে টাকাটা কালেক্ট করছে, স্বাভাবিক কর আহরণ কম হবে, মানে ভ্যাট আহরণ কম হবে। তো ভ্যাট আহরণ যদি কম হয় তাহলে আপনার তো ট্যাক্স জিডিপি রেশিও অটোমেটিক্যালি কমবে। এবার যদি আপনি চিন্তা করেন ইনকাম ট্যাক্সের দৃষ্টিতে, যে আমাদের প্রায় 1,14,00,000-এর উপরে কি আছে ইটিআইএন ধারী আছে। আমি যদি 14 লাখ যদি ইনঅ্যাক্টিভ বাদ দিই, তাহলে 1 কোটি অ্যাক্টিভ টিনধারী আছেন। 1 কোটি অ্যাক্টিভ টিনধারীর মধ্যে মাত্র 40 লাখ বা 42 লাখ লোক রিটার্ন দিচ্ছে, মানে কোম্পানি সহ। তাহলে সেখানেও কিন্তু আমাদের কি আছে, মাত্র 40% ফাইলার হচ্ছে, বাকি 60% রিটার্নই ফাইল করছেন না। তো তাদেরকে কি আমরা রিটার্ন ফাইলিং এর আওতার মধ্যে আনতে পারি না? এর থেকে আরো বড় সমস্যা হচ্ছে, যারা আমরা বারবার বলছি কর ফাঁকি কর ফাঁকি বা কর ফাঁকি, এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। তো তারও দেখুন, যিনি রিটার্ন ফাইল করছেন, মানে কর রিটার্নটা দাখিল করছেন, উনি কি উনার প্রকৃত সম্পদ, প্রকৃত আয় রিটার্নে প্রদর্শন করছেন? মানে দেখেন, আমার বেস ছোট, মানে যেখানে আমরা বলছি শুধু ঢাকা শহরে নাকি 2 কোটি লোক রিটার্ন দিতে পারে, মানে যে থ্রেশহোল্ড আছে সেই হিসেবে, সেখানে আমরা সারা বাংলাদেশে পাচ্ছি কোথায়, মাত্র 40 লাখ বা 42 লাখ। আবার এই 40 লাখ বা 42 লাখ লোক রিটার্নের মধ্যে তার আয় বা সম্পদ সঠিকভাবে দেখাচ্ছেন না। এখন সম্পদ যদি না হয়, ধরেন একজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে বা একটা বাড়ি আছে যেখান থেকে তার আয় হয়, ওই বাড়িটাই যদি তার রিটার্নে দেখানো না হয়, তাহলে বাড়ির আয়ও রিটার্নে আসবে না। একটা এফডিআর আছে, সে এফডিআর যে সুদ আয় হয় সেখান থেকে না হয় 10% টিডিএস কাটা যাচ্ছে, কিন্তু তার হয়তো ট্যাক্সেবল ছিল 25% রেটে বা 30% রেটে, সেটা তো তার রিটার্নে আসছে না। তো এই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই, মানে আমি বলবো ট্যাক্স টু জিডিপি রেশিওতে, যে আমরা যারা করযোগ্য, সে করযোগ্য লোকগুলোকে আমরা রিটার্ন দাখিলের আওতায়, মানে তারা কর দিচ্ছেন ইনডাইরেক্ট ওয়েতে, বিভিন্নভাবে টিডিএস ওয়েতে, তাদেরকে ট্যাক্স রিটার্নের আওতায় আনতে পারছে না। ওই রিটার্নের মধ্যে তাদের আয় ব্যয় এবং সম্পত্তি সঠিকভাবে প্রদর্শন হচ্ছে না, এবং ভিএটি যে পরিমাণ আমরা দিচ্ছি সেই পরিমাণ ভিএটি সরকারের কোষাগারে কিন্তু কি জমা হচ্ছে না। সো আমরা যতক্ষণ না পর্যন্ত এই জায়গায় আমরা মানে একটা সাম্যতা আনতে পারবো, আমরা এনফোর্সমেন্ট আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কি এই কর জিডিপি রেশিও বাড়াতে পারবেন না। এর থেকে বড় উল্লেখযোগ্য হচ্ছে, আপনি দেখবেন গ্রামে গঞ্জে মফস্বলে যদি আপনি যান, তাহলে দেখবেন বিভিন্ন রকমের মার্কেট, শপিং সেন্টার গড়ে উঠছে। এটি কিন্তু ঢাকা কেন্দ্রিক না, সর্বত্র। আপনি যখন রাজস্বের অবদানের কথা চিন্তা করবেন, তখন আপনি ঢাকা আর চট্টগ্রাম বাদ দিলে বাকি কোথাও কিন্তু আপনি রাজস্বের আহরণ কিন্তু কি খুব বেশি নাই, মানে পুরোটাই হচ্ছে শহর কেন্দ্রিক। তো তার মানে আমাদের বিভিন্ন গ্রোথ সেন্টার গড়ে উঠছে। আপনি মংলায় যান, দেখবেন অনেক ফ্যাক্টরি, ওই যে আপনার আপনার পদ্মা সেতু হওয়ার কারণে গড়ে উঠছে। আপনি যদি সিলেটে যান, ওখানেও ব্যবসা বাণিজ্য হচ্ছে, রাজশাহীতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের হাট নাই কোথায় বলেন? এখন আমের মৌসুম যদি হয়, তাহলে দেখবেন বড় ধরনের হাট বসছে কোথায়? রাজশাহীতে। তাহলে এত বড় বড় ব্যবসায়ীরা আছেন ওই যে এই সমস্ত জায়গাগুলোতে, যেখানে গ্রোথ হচ্ছে, সেই গ্রোথ সেন্টার থেকে আমাদের রাজস্ব আহরণের মানে কতটুকু করতে পারছি, মানে আমাদের কতটুকু আহরণযোগ্য ছিল, কতটুকু করতে পারছি। সো এই জায়গায় আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সো যতক্ষণ না পর্যন্ত আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ট্যাক্স টু জিডিপি রেশিওতে উন্নতি করতে পারবো না। আপনি একটু আগে যেটি বললেন যে আসলে প্রান্তিক পর্যায়ে কিন্তু আমরা যখন একটা প্রোডাক্ট কিনছি, আমরা কিন্তু কর দিয়ে কিনছি। তার মানে করের যে বোঝাটা, এটা কিন্তু বাংলাদেশের যে পরোক্ষ কর নির্ভরতা, সেটি কিন্তু নর্মালি যারা প্রান্তিক লেভেলের মানুষ, তাদের উপরে কিন্তু একটা চাপ প্রয়োগ করছে। তো আসলে এটার প্রতিকার কি? আসলে দেখুন, এগুলো সব অ্যাগেইন মানে ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা কথা বলি, কারণ সবাই আসলে ওই প্যারামিটারগুলো দিয়ে কথা বলতে অভ্যস্ত। এই যে ট্যাক্স টু জিডিপি, ডাইরেক্ট ট্যাক্স টু ইনডাইরেক্ট ট্যাক্স রেশিও, এই কথাগুলো কিন্তু খুব পপুলার কনসেপ্ট ইন বাংলাদেশ আর কি, যেহেতু এটা বলতে অনেক ইজি। তা আমাদেরকে বুঝতে হবে যে আপনার যখন বেস ছোট হয়, মানে ট্যাক্সের বেস ছোট হয়, তখন আপনার অবস্থাটা কি দাঁড়ায়। কারণ ইনকাম ট্যাক্স যদি আহরণ করতে হয়, তাহলে তো আয়ের উপরে কর হবে। আর ভিএটি হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে আবার বলবো, সে একদম কৃষক থেকে শুরু করে আপনার একদম ধনী পর্যন্ত সবাইকে কিন্তু সমহারে কিন্তু ভিএটি দিতে হয়, মানে যে রেট থাকে এটা কারোর জন্য কিন্তু কি ছাড় নেই। তো হিস্ট্রিক্যালি যে আপনি যদি দেখেন, আগে এক সময়ে আমাদের ট্যাক্স মানে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ট্যাক্সের রেশিও খুব খারাপ ছিল। মানে আমি বলবো যে 10% হয়তো ইনকাম ট্যাক্স ছিল, বাকি ইনডাইরেক্ট ট্যাক্স ছিল 90%। এখনকার রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স, সেটা কিন্তু প্রায় 34 থেকে 35% কিন্তু ইনকাম ট্যাক্স থেকে হচ্ছে, 67 বা 65% কিন্তু ভিএটি এবং কাস্টমস থেকে হচ্ছে। সো তার মানে রেশিওটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। কিন্তু আমাদের আকাঙ্ক্ষাটা কি, আমরা যখন একটা উন্নয়নশীল দেশে যাচ্ছি,
সে সমস্ত উন্নত দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সে সমস্ত দেশে কিন্তু রেশিওটা রিভার্স, মানে মোর দেন 60% বা 70% কালেক্ট হয় ইনকাম ট্যাক্স থেকে, আর রিমেইনিং পোর্শন হয় ইনডাইরেক্ট ট্যাক্স থেকে, মানে এই অনুপাতটা। তাহলে এটা কিভাবে বাড়ানো যায়? আসলে দেখুন, আমরা যতক্ষণ না পর্যন্ত মানে এই আয়করের যে কনসেপ্টটা, মানে আয় হলে কর দিতে হবে এবং সঠিক সম্পদ প্রদর্শন করতে হবে, তো তার মানে কি, আমরা যতক্ষণ পর্যন্ত এই করের জালটা বৃদ্ধি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা সক্ষম করদাতা, মানে যারা যারা আয় করেন তাদেরকে আমরা কর জালে আনতে পারবো না। সো যদি আনতে না পারি এবং সঠিক সম্পদগুলো যদি আমরা কি ডিসক্লোজ করতে না পারি, তাহলে আমাদেরকে কি এই ডাইরেক্ট ট্যাক্স টু ইনডাইরেক্ট ট্যাক্সের যে রেশিও, এটা ইমপ্রুভ করা যাবে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যেটা আসলে কিভাবে করবেন? আমরা তো সমস্যা সবাই জানি, এই সমস্যাটা থেকে আমরা কি উতরাতে পারবো কিভাবে? এটা আমি বিভিন্ন জায়গায় লিখেছি, বলেছি, বিভিন্ন ফোরামেও কথা বলেছি। দেখুন, আপনি যদি যে ট্রানজ্যাকশনস হচ্ছে, মানে যে লেনদেন হচ্ছে, মানে যখন লেনদেনটা হয়, আমরা লেনদেনটা কিভাবে করি, এখানে বিভিন্ন জন বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বলে যে বাংলাদেশের এখনো পর্যন্ত প্রায় মোর দেন 30% ট্রানজ্যাকশনস হচ্ছে আপনার কোথায়, ইনফর্মাল ওয়েতে। মানে এটা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বলে, এটা রেফারেন্স আমরা খুব বেশি খুঁজে পাই না। আপনি নিজে একটু চিন্তা করেন, আপনি যখন দোকানে যান, আপনি ক্যাশ টাকা দিয়ে কিন্তু ক্রয় করেন মেজরিটি কেস। শহরগুলোতে হয়তো আমরা কার্ড দিয়ে করছি, বিকাশ দিয়ে করছি, নগদ দিয়ে করছি, বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম দিয়ে করছি। এটার উন্নতি হচ্ছে, মানে এমএফএস গুলো আসাতে অনেক ট্রানজ্যাকশনস কিন্তু ক্যাশলেস হচ্ছে, কিন্তু সেটার পরিমাণ কতটুকু? তো তাহলে আমরা যদি আমাদের এই ট্রানজ্যাকশনসগুলোকে ক্যাশলেস করতে না পারি, মানে ক্যাশে ট্রানজ্যাকশনস হবে না, হবে আপনার মোবাইলের মাধ্যমে। কিভাবে? আপনি যদি ভিয়েতনাম দেখেন, চায়না দেখেন এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখেন, প্রত্যেকটা জায়গায় আপনি যদি কোনো একটা দোকান থেকে কিনতে যান, একটা সিএনজি এলাকায় যদি টাকা দিতে যান, সে ক্যাশ টাকা নিবে না, তার একটা ইউপিআই অ্যাকাউন্ট আছে, সেই ইউপিআই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। সো তার মানে কি হয়, যে আপনি যখন একটা খরচ করেন, আপনার জন্য এটা ব্যয় আর তার জন্য কি এটা একটা আয়। তাহলে দেখেন ওই ব্যক্তি কত আয় করলেন, যেহেতু ব্যাংকিং চ্যানেলে ঢুকে গেছে, তো তার পক্ষে কি লুকানো সম্ভব? সে কোনোদিন এখানে লুকাতে পারবে না। সো যেহেতু লুকাতে পারবে না, তার আয় কত সেটা কিন্তু বের করা সম্ভব। আপনি একটা এসি কিনলেন, একটা ফ্রিজ কিনলেন, যখনই আপনি এসি, ফ্রিজ বা গোল্ড কিনলেন, যে দোকান থেকে কিনলেন, সাথে সাথে আপনার রিটার্নে যে পোর্শনগুলো আছে ওখানে চলে যাবে, কারণ আপনার ওই আইডি দিয়েই হচ্ছে। সো আপনি যখন ট্যাক্স রিটার্ন করবেন, তখন আপনি যদি কোনো এফডিআর করেন বা এরকম সম্পত্তি কিনেন বা একটা জায়গা জমি কিনেন, মানে আপনার অ্যাপার্টমেন্ট কিনেন, সেটা কি লুকাতে পারবেন? সেটা কিন্তু লুকানোর আর সুযোগ থাকবে না। এই পরিকল্পনাটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আমরা বারবার বলি যে ইউ ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল হ্যাজ বিন ডিসকভার্ড এলসওয়্যার, মানে আমি যে সমস্ত দেশের কথা বলছি, এটার জন্য দরকার হচ্ছে ইচ্ছা শক্তি। তো এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে আছে। তো এখন ওই ব্যারিয়ারটা থাকা উচিত নয় যে ইচ্ছা শক্তির ক্ষেত্রে, কারণ আমাদের সবার ইচ্ছা আছে একটা উন্নত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। তো এই ক্ষেত্রে আমি যদি দেখি আমার এক বন্ধু আমার থেকে 10 গুণ মানে আয় করেন, কিন্তু সে আমার সমপরিমাণ ট্যাক্স দেয় না, কারণ কি ফাঁকি দেওয়ার রাস্তা এখানে আছে, তাহলে স্বাভাবিক আমি তখন ডিমোটিভেটেড হব, বা আমার মতো যারা আছে সবাই কিন্তু ডিমোটিভেটেড হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সো এই জন্য দীর্ঘমেয়াদে যদি আমরা ক্যাশলেস সোসাইটি করতে না পারি, এবং স্বল্প মেয়াদে এই যে আপনাকে যেটা বললাম যে মানে বিভিন্ন যারা সক্ষম করদাতা আছে তাদেরকে আমরা আইনের আওতায় এনে কর রিটার্ন দাখিলপত্র বা আমরা যে ভ্যাটটা দিচ্ছি সেই ভ্যাটটা আহরণ করার ব্যবস্থা যদি আমরা না নিই, কখনোই আমরা এই আপনার ট্যাক্স টু জিডিপি রেশিও বা এই যে ডাইরেক্ট ট্যাক্স টু ইনডাইরেক্ট ট্যাক্স রেশিও এটা উন্নত করতে পারবো না। কারণ মানুষকে একটা ফ্রেমের মধ্যে আনতে হবে। মানুষকে যদি আপনি লিবার্টি দিয়ে দেন, তখন কিন্তু ম্যানিপুলেট করার কিন্তু একটা কি সুযোগ থাকতে হবে, সুযোগ থাকবে। সো এখন এই ধরনের সিস্টেম ছাড়া, অটোমেশন ছাড়া আপনার এটা সম্ভব নয়। আর ক্যাশলেস ইকোনমির পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের এটাও করতে হবে যে তাদের যে সমস্ত সিস্টেম আছে সেই জিনিসগুলোকে কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশন করতে হবে, মানে ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কাস্টমস, এগুলোর সাথে বাকি যে অর্গানগুলো আছে এগুলোর সাথে ইন্টার কানেক্টিভিটি স্থাপন করতে হবে, কারণ যাতে কোনোভাবেই কোনো জিনিস যেন সহজে লুকানো না যায়। তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড আসবে, তাহলে সাম্যতা আসবে। আদারওয়াইজ আমরা বলেই যাব, কিন্তু এই রেশিও কখনো কি ইমপ্রুভ করা সম্ভব হবে না। আমরা দেখছি এনবিআর কে প্রতি বছরই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বেঁধে দেওয়া হয় যে আপনারা এই অর্থ বছরে এই পরিমাণ রাজস্ব আহরণ করবেন, কিন্তু ওনারা ক্রমাগতভাবেই কিন্তু ব্যর্থ হচ্ছে সেই রাজস্বটা আহরণ করার ক্ষেত্রে। এবারও সেটা নির্ধারণ করা হয়েছে, সেই ক্ষেত্রে যেহেতু তারা ক্রমাগত ব্যর্থ হচ্ছে এবং প্রতি বছরই বাড়ানো হচ্ছে, তাতে কি মনে হয় যে এবারের যে বাজেট হবে সেটা উচ্চবিলাসী? দেখুন, এইখানে আসলে আমরা যেহেতু প্রায়োগিক দিকটাই দেখি, মানে আমরা কিন্তু থিওরিটিক্যাল পার্টটা দেখি না, আমরা দেখি প্রায়োগিক পার্টটুকু। ধরেন আপনার যে কোম্পানি, এই কোম্পানির বাজেটটা কিভাবে হয়? এই কোম্পানির বাজেটটা হয় যে আমার গত বছর হয়তো 10 কোটি টাকা আয় ছিল, ইকোনমিক কনসিডারেশন করে এবছর হয়তো 10% গ্রোথ হতে পারে, মানে আমার ইনকাম ধরে কিন্তু আমি বাজেট করি।
আমার গত বছর ইনকাম কত ছিল, এই বছর ইকোনমিক কন্ডিশন দেখে সিচুয়েশন কতটুকু ইমপ্রুভ হতে পারে। গভর্নমেন্ট বাজেটিং তো এভাবে হয় না। এই বাজেটটা আপনি দেখবেন এখনো এনবিআর এর পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তাহলে এখানে রাজস্বের লক্ষ্যমাত্রাটা কে দেয়? এটা সরকার দেয় মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মাধ্যমে। তাহলে যখন এটা হয় তখন যে দেশের জিডিপির গ্রোথ ধরেন 6% বা 7% থাকে, তার মানে আমার ট্রানজেকশনসটা বাড়তেছে 6 থেকে 7% হবে, সেই দেশে যদি আমি 30% 32% গ্রোথ টার্গেট দিই, তাহলে টার্গেটের একটা মিসম্যাচ হবে না? মানে আমি আমার ইকোনমি বাড়তেছে 6, 7 বা 8%, আর আমি একটা কালেকশন টার্গেট দিচ্ছি কোথায় 30% বা 32%। তো ক্রমাগত আপনি যদি দেখেন যে এনবিআর এর কালেকশন টার্গেট যাই হয়, মানে এই বছর হয়তো একটু আপনার হয়তো চ্যালেঞ্জিং খুব বেশি, বাট অন অ্যান অ্যাভারেজ 15-16% কিন্তু কি গ্রোথ ছিলই। তো এই জন্য আমি মনে করি যে আমরা যখন টার্গেটটা সেট করব, এটা মানে এখন টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে, বটম আপ হচ্ছে না। যে আমার যদি একটা ইন্ডাস্ট্রির গ্রোথ না থাকে, আপনি দেখেন আমার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করার স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, এটা ফল করেছে, এটা ফল করেছে। আমার যদি আনএমপ্লয়মেন্ট চিন্তা করেন, এটা অনেক বেড়ে গেছে। এই বিগত 8 মাসে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেকর্ড হাই, অনেক বেড়ে গেছে। আমার দ্রব্যমূল্যে যে জিনিসটা চিন্তা করেন, এটা কিন্তু ইনফ্লেশনও কিন্তু অনেক হাই। আমার এতগুলো ইন্ডেক্স যখন হাই থাকবে, তখন আমি কিভাবে আশা করব মানে আমার ইনকাম ট্যাক্সের যে আহরণ বা আমার যে কর আহরণ এটা বাড়বে? সো এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু আমাকে টার্গেটটা সেট করতে হবে। আদারওয়াইজ এটা তো সবসময় কি অ্যাচিভেবল টার্গেট হবে বলে আমার মনে হয় না। জনাব বড়ুয়া, আপনার পক্ষে কি মনে হয় যে আসলে বাংলাদেশের যে মূল্যস্ফীতি, জি, এটি রোধের জন্য আসলে কি কি ব্যবস্থা স্পেসিফিকলি নেওয়া যায়? এই বিষয়ে আমি কিছুক্ষণ আগে বলেছি, তারপর আমি একটু সামারি ওয়েতে বলি যে আসলে এখানে তো আমি অর্থনীতির ছাত্র নয়, কিন্তু অর্থনীতিতে আমাদের একটু পড়তে হয়েছে। তো আমরা মনে করি যে প্রথম মেজারটা আসে আপনার মনিটারি পলিসি থেকে। তো যখনই আসলে আপনার মার্কেটের মধ্যে আপনার টাকা সরবরাহটা বেড়ে যায়, স্বাভাবিক আপনার কি হয়, আপনার জিনিসের সাপ্লাই কম থাকলে তখন কি হয়, বেশি দাম দিয়ে মানুষকে কিনতে চাইবে। কারণ কি সাপ্লাইটা কম কিন্তু কি আপনার ডিমান্ডটা অনেক, সাপ্লাইটা বেশি কিন্তু কি ডিমান্ডটা অনেক কি আপনার বেড়ে গেছে সাপ্লাইয়ের কারণে, কিন্তু আপনার যে প্রোডাক্টের সাপ্লাই সেটা কিন্তু কি আপনার কম। তখন স্বাভাবিক সবাই কি বেশি দামে নিতে চাইবে, মানুষের পকেটে টাকা থাকলে সে তো খরচ করতেই চাইবে। তো এই জন্য মনিটারি পলিসির ইন্টারভেনশনটা আসে, যে বাজার থেকে টাকাটা তুলে নিয়ে কিভাবে মানুষের হাতে কম টাকা রাখা যাবে, সেই স্টেপস কিন্তু অলরেডি নেওয়া আছে। সো ফার্দার স্টেপস নিলে এটা ইন্ডাস্ট্রির জন্যই কিন্তু কি ক্ষতিকর হবে, কারণ লোনের কস্ট অনেক বেড়ে যাবে। সো আমি মনে করি মনিটারি পলিসি টাইটনিং এটা অলরেডি আমার কাছে মনে হচ্ছে এখনো ঠিক জায়গায় আছে। হয়তো এখনো সময় আসছে যে এই টাইট থেকে আমরা আর একটু লুজ করবো কিনা। সেকেন্ড যেটা আছে, যে সমস্ত এসেনশিয়াল গুডস আছে সেখানে একটু যেন আপনি ফিসক্যাল পলিসি মেজার্স দিয়ে কিছু হেল্প করি, মানে বিশেষ করে ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কাস্টমস ডিউটি যেটা আছে ইম্পোর্ট স্টেজে দিতে হয়, সেখানে যদি একটু ছাড় দেওয়া যায় তাহলে জিনিসের দাম একটু কি সহনীয় থাকবে। থার্ড যেটা আছে এফিসিয়েন্সি, প্রোডাকশন এফিসিয়েন্সি, যে আমাদের দেশে যে সমস্ত উৎপাদন হয় এখানে কিভাবে আমরা আমাদের উৎপাদনগুলো বাড়াতে পারবো, মানে আমাদের আমদানি নির্ভরতা কমিয়ে লোকাল প্রোডাকশনস কিভাবে বাড়াতে পারবো। তো স্বাভাবিক কৃষকদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা দিয়ে ইনোভেশনের মাধ্যমে বাংলাদেশ কিন্তু খাদ্যে কিন্তু স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে কিন্তু স্টাবলিশ হয়েছে। তো তার মানে কি আমাদেরকে আরেকটু কি এফিসিয়েন্ট হয়ে উৎপাদন ক্ষমতাটা বাড়াতে হবে এবং উৎপাদন খরচটা কমাতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট মেজার হচ্ছে মার্কেট ম্যানেজমেন্ট। তো মার্কেট ম্যানেজমেন্ট করতে গেলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন টুলস আছে। সো তাহলে আমাকে দেখতে হবে এই যে আমি যেমন ধরেন চালটা কোন কোন এলাকায় উৎপাদন হয়, কারা কারা এই চালের প্রসেসের সাথে জড়িত আছে। সো আমি যদি আইডেন্টিফাই করতে পারি যে চাল কারা কারা উৎপাদন করেন, ওই চাল উৎপাদনকারী থেকে ইন্টারমিডিয়ারি কারা কারা আছে, বা ডিম উৎপাদনকারী থেকে ইন্টারমিডিয়ারি কারা কারা আছেন, তো তাদের সাথে এই ডেটাবেসগুলো করে যাতে কোনোভাবেই মার্কেট ম্যানিপুলেট করতে দেওয়া না হয়। তার মানে আমার যদি ফিসক্যাল এবং মনিটারি মেজার্স যদি আমরা আনি, সাথে যদি মার্কেট মেজারমেন্ট যদি আনতে না পারি, মার্কেট ইন্টারভেনশন এই কাজগুলো যদি করতে না পারি, ইনফ্লেশন কিন্তু কন্ট্রোল করা সম্ভব হবে না। সো এই জিনিসগুলো সমন্বিতভাবে আপনাকে করতে হবে। আচ্ছা জনাব বড়ুয়া, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হলো আয়কর, ভ্যাট এবং কাস্টমসের যে আইন, সেটি আসলে কিভাবে পরিবর্তন করা যায়, কি কি ওয়ে আছে? আসলে দেখেন মানে আমাদের যে আয়কর আইন, মূসক আইন বা আপনার কাস্টমস আইন, এগুলো সবগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ আইন, কারণ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাক্ট আছে এবং এইটা সবচেয়ে পরিবর্তনশীল একটা আইন। বাংলাদেশের কোনো আইন প্রতি বছর পরিবর্তন হয় না, একমাত্র এই 3টা আইনে কিন্তু কি হয় সময়ের তাগিদে, মানে সরকারের আপনার রাজস্ব আহরণের নিমিত্তে বা বিজনেসের কনভেনিয়েন্সের জন্য প্রতি বছরই পরিবর্তন হয়। তাহলে দেখেন আমাদের আয়কর আইন 2023 এটা যখন করা হয়েছিল, তখন কিন্তু একটা ওয়ান অফ দ্য কি অবজেক্টিভস ছিল যে এটাকে সহজীকরণ করা, মানে ব্যবসাকে সহজীকরণ করা এবং ব্যবসায়ীদের করভারটাকে হ্রাস করা। কারণ আলটিমেটলি গিয়ে একজন ব্যবসায়ীর যদি করভার হ্রাস না হয়, তখন সেক্ষেত্রে দেখা যাবে কি
পণ্য বা সেবার দাম কিন্তু বেড়ে যেতে পারে। তা আমাদের আয়কর আইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনার আসলে আমরা যখন বলি যেটা আয়ের উপর ট্যাক্স দিতে হয়, আসলে সেই কনসেপ্টটা আর নাই। দেয়ার ইজ এ কনসেপ্ট অফ ন্যূনতম কর বা মিনিমাম ট্যাক্স, এবং উৎসে করের হারটা অনেক বেশি, মানে উৎসে করের হার। তো আপনি যদি কোনো জিনিস আমদানি করতে যান, তাহলে আমদানি করতে গিয়ে যদি আপনাকে 5% ট্যাক্স দিতে হয়, তাহলে ধরে নিতে হবে যে আমাকে তো মানে কত পার্সেন্ট তাহলে প্রফিট করতে হবে এই 5% ট্যাক্সটাকে অ্যাডজাস্ট করার জন্য। আবার এটা অনেক ক্ষেত্রে কি ফেরতযোগ্যও নয়, মানে এটা আর ফেরত হয় না, কারণ এটা মিনিমাম ট্যাক্স। তাহলে একজন ব্যবসায়ীর কি 20-25% লাভ হয় আমদানি করে, পণ্য উৎপাদন করে বিক্রি করে? সব ব্যবসায়ীর কিন্তু কি 15-20 বা 25% লাভ হয় না। সো যার ফলে কি হয়, উনি এই যে টাকাটা পরিশোধ করলেন, এই টাকাটা উনি প্রোডাক্ট কস্টের মধ্যে ঢুকে দেয়, মানে উৎপাদন খরচের মধ্যে এটা ঢুকে যায়। যখনই এটা উৎপাদন খরচের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু আপনার কি হয়ে যায়, দ্রব্যমূল্যের দাম কিন্তু বেড়ে যায়। তো এই জন্য আমি মনে করি, যেটা সরকার গত 3 বছর ধরে করার চেষ্টা করেছে, যে উৎসে করের হার কিন্তু আপনাকে যৌক্তিকীকরণ করতে হবে। কারণ এটা যদি যৌক্তিকীকরণ না হয়, তাহলে কিন্তু পণ্যের দাম কিন্তু কি, পণ্য বা সেবার দাম বেড়ে যাবে। তারপর ধরেন স্বাভাবিক ব্যক্তি করদাতা, মানে এটা সবাই বলে যে দেখেন পাশের দেশ ইন্ডিয়াতে আপনার ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব, মানে তারা অনেক বাড়িয়ে দিয়েছে, মানে মানে করযোগ্য যে সীমাটা আছে, আমাদের 3.5 লাখ টাকা 2 বছর ধরে আছে, এবং শুনতেছি যে হয়তো 25,000 টাকা বাড়াবে, সেটা আরও কি সামনে 2 বছর থাকবে। তো যে যারা মার্জিনাল যারা আছে, তো তাদের কিন্তু এই মানে মান্থ ইন মান্থ আউট, তারা কিন্তু কি প্রতি মাসে আনে, বেশি সঞ্চয় করতে পারে না, খরচও হয়ে যায়। তো যখন তার কর হিসেবে চলে যায়, তখন এটা তার জন্য কিন্তু একটা কি বড় ধরনের বার্ডেন হিসেবে চলে আসে। তাহলে দেখেন সরকারের জন্য এটা একটা বড় ধরনের কি, আমি বলবো যে একটা মানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক কঠিন হতে হয়। কারণ যদি কোনো ছাড় দেয়, মানে এটা সিলিংটা বাড়িয়ে দেয়, তাহলে অনেকগুলো ব্যক্তি কর জাল থেকে কিন্তু বেড়ে যাবে। সো যার ফলে তারা এটা কিন্তু কি সিদ্ধান্ত নিতে পারছে না যে আমরা এটা কি বাড়াবো কি বাড়াবো না। আমি যখন কথা বলি তখন তাদের কাছে বুঝি যে তারাও চায় যে এটা একটু বাড়ুক, কিন্তু এটা বাড়ালে ধরেন আরও যদি 3 লাখ লোক যদি কর জাল থেকে বেরোয় যায়, তাহলে এদেরকে আবার আনবো কিভাবে? সো এই জন্য আমি মনে করি যে যদি আমরা কর জাল বাড়াতে না পারি, তাহলে এই ন্যূনতম কর বলি বা আমার কি আপনার এই মানে এক্সামশনস বলি, এই জিনিসগুলো কিন্তু কি ব্যবসায়ীকে বা ব্যক্তিকে কিন্তু সুবিধা দেওয়া যাবে না। সো আমি মনে করি এই আইনের মধ্যে, আইন কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, মানে প্রতি বছরই পরিবর্তন হচ্ছে। আইনের পরিবর্তন থেকে বড় জিনিস হচ্ছে আইনটা যেটা আছে এটা সমহারে সবার উপরে অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা। মানে আইনের পরিবর্তন আমি শুধু উৎসে কর্তন আর কিছু জায়গায় হলেই হবে, মেইন জায়গা হচ্ছে এনফোর্সমেন্ট। আমরা যদি প্রয়োগটা ঠিকভাবে করতে না পারি, তাহলে কিন্তু কখনোই আমরা লেভেল প্লেইং ফিল্ড আনতে পারবো না। সো প্রয়োগটা যখন হবে, তখন স্বাভাবিক রাজস্ব আহরণ বাড়বে, তখন সাম্যতা, ন্যায্যতা, এই জিনিসগুলো কিন্তু চাওয়াটা বা ইমপ্লিমেন্ট করাটা অনেক ইজিয়ার হবে। মূসকের ক্ষেত্রে আমি বলবো, আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনার প্রশ্ন করেছেন যে 15% মূসক সরকার আরোপ করতে চাচ্ছে। এই জিনিসটা না মানে মানে বুঝি না যে এই ধরনের কোনো স্টাডি করা হয় কিনা। যে কারণ এই 9 জানুয়ারি অনেক পণ্যের উপরে কিন্তু আপনি দেখবেন যেটা 5 ছিল সেটা 7.5, যেটা 7.5 ছিল সেটা 10 বা 15, যেটা 10 ছিল সেটাও 15 করা হয়েছে। তাহলে এখন বলছে সবাই যে দাতা সংস্থা চাপের কারণে এটা করা হয়েছে। মানে আমাদের যারা দাতা সংস্থা, এটা না করলে কি হবে না, আমি লোনের ইনস্টলমেন্টটা পাবো না, এই জন্য তাদের চাপে পড়ে করা হয়েছে। তাহলে দেখেন একটা জিনিস যখন চাপে পড়ে করেন, তখন আপনি কিন্তু রিয়েলিটিটাকে অস্বীকার করছেন, মানে মার্কেট রিয়েলিটিটা। কারণ যখনই আপনি করভারটা বাড়িয়ে দিবেন, এই করটা কে দিবে? এই করটা আপনি দেখবেন ওই যে ক্ষুদ্র বেস যে 40 লাখ বা 5 লাখ বা 3 লাখ যে ভ্যাট রেজিস্টার্ড পার্সন আছে, আপনার ভ্যাট রেজিস্টার্ড পার্সন আছে মনে হয় 5 লাখের উপরে, রিটার্ন দেয় ধরেন 80%-এর উপরে। তো তার মানে যারা রিটার্ন দেন, যারা অলরেডি কি কর নেটে আছেন, উনি কিন্তু দিবেন। যারা কর নেটে নাই, তারা কিন্তু তার জন্য 15% কি 25% কি। আবার এই কর নেটে যারা আছেন, তারা সবাই কিন্তু স্বচ্ছভাবে দিচ্ছেন না। সো যখনই আপনি কি করেন, রেটটা বাড়িয়ে দেন, তখন তার মার্কেট সার্ভাইভেলের কারণে কি হচ্ছে, সে কিন্তু আর ওইটাকে আর ডিসক্লোজ করবে না, এটা অপ্রদর্শিত থেকে যাবে। সো আপনি যে কারণে বাড়িয়েছেন সেভাবে কিন্তু কি আহরণটা করতে পারবেন না। সো আমি মনে করি যে এই সমস্ত জিনিসগুলো করার আগে এডিকুয়েট রিসার্চ করতে হবে যে বাংলাদেশ রেডি কিনা 15% রেটের দিকে যেতে এই মুহূর্তে, মানে বাংলাদেশে সেই ইকোসিস্টেমটা আছে কিনা। এবং এটার সাথে সাথে যারা মার্কেটের স্টেক হোল্ডার আছেন, তাদের সাথে কনসাল্ট করতে হবে যে আমাদের লং টার্ম প্ল্যান হচ্ছে 15%-এ যাওয়া, আমি কবে যেতে চাই এবং আপনাদের সহযোগিতা কিভাবে পাবো। সো আমরা যদি কারোর সাথে কনসাল্ট না করে, প্রপার রিসার্চ না করে, শুধু দাতা সংস্থার চাপে পড়ে যদি আমি কি একটা রেটে চলে যাই, তাহলে এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার আছে বা ভ্যাট পেয়ার আছে, তাদের উপরে বার্ডেনটা বাড়বে। দিনের শেষে গিয়ে রাজস্ব আহরণ কতটুকু বাড়বে, সেটা আপনারা হয়তো এই 9 জানুয়ারির পরে যখন জুনে যাবেন, তখনই দেখবেন যে রাজস্ব আহরণ কি বাড়ছে কি কমছে। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত রাজস্ব আহরণ কিন্তু
টার্গেট অনুযায়ী হয়নি। এবং গত বছরের থেকেও কিন্তু কি আপনি যদি কম্পেয়ার করেন, গত বছর আমরা কালেক্ট করেছিলাম অলমোস্ট 3,58,000 কোটি বা 3,63,000 কোটি বা সামথিং, না 3,83,000 কোটি টাকা। তাহলে এই বছর আমরা কি 3,83,000 কোটি পারবো? মানে এই 10 মাসে কালেক্ট হয়েছে আপনার 2,87,000 কোটি। তো আমি যদি 3,83,000 করতে হয়, তাহলে আরো প্রায় 1,03,000 কোটি টাকা এই 2 মাসে কালেক্ট করতে হবে। তাহলে রেট বাড়িয়ে লাভটা কি, আমি যদি আসলে রাজস্ব আহরণ বাড়াতে না পারি? কাস্টমসের দিক দিয়ে আমাদের সবচেয়ে বেশি দরকার, আপনি নিশ্চয়ই জানেন আইনের প্রত্যাশাটা, সেটা অলরেডি সরকার রাইট ট্র্যাকে আছে, যে যেহেতু আমাদের এলডিসি গ্রাজুয়েশনে যেতে হবে, আমরা অনেকগুলো ইম্পোর্ট ডিউটি রেশনালাইজ করতে হবে, কমাতে হবে। তো আমরা শুনতে পাচ্ছি যে অনেকগুলো কাস্টমস ডিউটি কমানো হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি কাস্টমসের ক্ষেত্রে সবার কমপ্লেইন এক জায়গায়, যে ভ্যালুয়েশন, মানে ইম্পোর্ট করার সময় যে ভ্যালিউতে ইম্পোর্ট করা হয় তার থেকে ভ্যালু লোড বেশি হয়। তো আমরা মনে করি একজন মডার্ন অনেকগুলো ভ্যালুয়েশন ডাটাবেজ আছে, রুলস আছে, এই জিনিসগুলো যদি আমরা পারচেজ করি এবং সঠিকভাবে প্রয়োগ করি, তাহলে যারা ইম্পোর্টার যারা আছেন তাদের অনেকগুলো কনসার্ন দূর হয়ে যাবে, এবং যার যে ন্যায্য প্রাইসে এটা ইম্পোর্ট করা উচিত সেই প্রাইস যদি আমরা স্টাবলিশ করতে পারি, তাহলে এগেইন কাস্টমসের ক্ষেত্রেও লেভেল প্লেইং ফিল্ড হবে। এটাই আমার এবারের বাজারের প্রত্যাশা। জনাব স্নেহাশিস বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি জার্নাল ডায়ালগ। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।